শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। কোভিড-19 ভাইরাসে এই করুণাময়ী সময়ে সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি বজায় রেখে সবাই চলবে, এটাই আমি প্রত্যাশা করি তোমাদের সবার কাছে। করোনা ভাইরাস আতঙ্ক নয়, সচেতনতা। স্বাস্থ্যবিধি মেনে সচেতনভাবে তোমরা আশা করি বাসায় থাকবে এবং ঠিকমতো লেখাপড়া করবে। আমি মাসুদ কাজী, প্রভাষক, অর্থনীতি বিভাগ, সরকারি দুহার নবাবগঞ্জ কলেজ, নবাবগঞ্জ, ঢাকা। প্রথম পত্রের পঞ্চম অধ্যায় শ্রমবাজার নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষেরই যারা অধ্যয়ন করছো সবার জন্যই এই চ্যাপ্টারটা বিশেষ গুরুত্ব বহন করে। এই চ্যাপ্টারটা নিয়ে আমি আলোচনা করছি। শ্রমবাজার। শ্রমবাজার থেকে আলোচ্য বিষয় শ্রমের চাহিদা কি, শ্রমের যোগান কি, শ্রমবাজারে কিভাবে মজুরি নির্ধারিত হবে। প্রথমেই যদি আমরা দেখি যে শ্রমের চাহিদা, কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মজুরিতে নিয়োগকারী বা উৎপাদনকারী কি পরিমাণ শ্রমিক প্রয়োজন বা নিয়োগ করতে রাজি থাকে তাকে শ্রমের চাহিদা বলে। আরেকবার বলছি, কোন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বা নিয়োগ করতে যে পরিমাণ শ্রমিক নিয়োগ করতে রাজি থাকে তাকে শ্রমের চাহিদা বলে। শ্রমের চাহিদাকে DL দিয়ে সূচিত করা হয়। শ্রমের চাহিদা মজুরির উপর নির্ভর, অর্থাৎ DL is equal to function of W। এখানে DL সমান সমান শ্রমের চাহিদা, F সমান সমান অপেক্ষক নির্দেশক চিহ্ন এবং W সমান সমান মজুরি। শ্রমের চাহিদা মজুরির উপর নির্ভর করে। মজুরি বেশি বলে শ্রমের চাহিদা কম, মজুরি কম বলে শ্রমের চাহিদা বাড়ে। অর্থাৎ চাহিদা চ্যাপ্টারের মতোই শ্রমের চাহিদাটাও শ্রমের মজুরির সাথে শ্রমের চাহিদার বিপরীত সম্পর্ক। মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমবে, মজুরি কমলে শ্রমের চাহিদা বাড়বে। যদি আমরা চিত্রের মাধ্যমে বিষয়টি দেখি তাহলে আরেকটু পরিষ্কার হবে, তোমাদের বুঝতে সহজ হবে। লম্ব অক্ষে দেখানো হচ্ছে শ্রমের মজুরি আর ভূমি অক্ষে দেখানো হচ্ছে শ্রম বা শ্রমের চাহিদা DA। স্বাভাবিকভাবে আমরা জানি যে শ্রমের চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী DA। এখানে W1, W2, L1, L2 এর জন্য A বিন্দু হলো B বিন্দু। মজুরি যখন W1, শ্রমের পরিমাণ হলো L1। মজুরি কমে যা A বিন্দু নির্দেশ করে, মজুরি কমে যখন W2 হয় তখন শ্রমের চাহিদা বেড়ে যায়। শ্রমের চাহিদা বেড়ে L1 থেকে L2 যা B বিন্দু নির্দেশ করে। এখন
এ এবং বি বিন্দু যোগ করার ফলে যে রেখাটি উৎপন্ন হলো সেটি হচ্ছে শ্রমের চাহিদা। শ্রমের চাহিদা ডি এর সমান সমান অপেক্ষক আকারে যদি আমরা দেখাই তাহলে ডি এর সমান সমান ফাংশন অফ ডব্লিউ। এখানে মজুরি শ্রমের চাহিদার উপর নির্ভর করছে। যদি মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমবে, মজুরি কমলে শ্রমের চাহিদা বাড়বে। তাহলে শ্রমের চাহিদার সাথে মজুরির বিপরীত সম্পর্ক নির্দেশ করে। আশা করি সবাই বুঝতে পারছে। পরবর্তী টপিক হচ্ছে শ্রমের যোগান। শ্রমের যোগান হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একজন শ্রমিক যে পরিমাণ শ্রম বিক্রয় করতে রাজি থাকে তাকে শ্রমের যোগান বলা। আরেকটু একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে একজন শ্রমিক যে পরিমাণ শ্রম বিক্রয় করতে রাজি থাকে তাকে শ্রমের যোগান বলে। শ্রমিক শ্রম বিক্রি করে, নিজেকে নয়। শ্রমিক তার শ্রমকে বিক্রি করে। শ্রমের যোগানকে এসএল দিয়ে প্রকাশ করা হয় বা সূচিত করা হয়। অর্থাৎ এসএল সমান সমান ফাংশন অফ ডব্লিউ। এখানেও শ্রমের যোগান মজুরির উপর নির্ভর। মজুরি বাড়লে শ্রমের যোগান কমবে, মজুরি কমলে শ্রমের যোগান কমবে। মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে, মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়বে, মজুরি কমলে শ্রমের যোগান কমবে। এটাও ঠিক চাহিদা যোগান বিধির মতো যে যোগান বাড়লে শ্রমের যোগান মজুরির উপর নির্ভর করে। মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে, মজুরি কমলে শ্রমের যোগান কমবে। অর্থাৎ মজুরির সাথে শ্রমের যোগানের একটা বা ধনাত্মক সম্পর্ক আছে। যদি আমরা চিত্রের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা তোমাদের জন্য পরিষ্কার হবে। চিত্রে লম্ব অক্ষে মজুরি, ভূমি অক্ষে শ্রমের যোগান এসএল নির্দেশ করে। যখন মজুরি W1 তখন শ্রমের যোগানের পরিমাণ হচ্ছে L1, যা A বিন্দু নির্দেশ করে। এখন মজুরি বৃদ্ধিতে W2 বলে শ্রমের যোগান বাড়ে, শ্রমের যোগান বৃদ্ধিতে L2 হয়, যা B বিন্দু নির্দেশ করে। এখন A এবং B বিন্দু দুটি যোগ করার ফলে যে রেখা উৎপন্ন হয় সেটাই S এর রেখা নির্দেশ করে, যা SL ফাংশন অফ ডব্লিউ। অর্থাৎ শ্রমের যোগান রেখা বাম দিক থেকে ডান দিকে উঠবে। মজুরি যখন W1 ছিল তখন শ্রমের যোগান ছিল L1, যা A বিন্দু নির্দেশ করছে। মজুরি বৃদ্ধি পেয়েছে, W1 থেকে বৃদ্ধি পেয়ে W2 হয়েছে, যেখানে শ্রমের যোগান L1 থেকে বৃদ্ধি পেয়ে L2 হয়, যা B বিন্দু নির্দেশ করে। অর্থাৎ A B যোগ করার ফলে যে রেখাটি উৎপন্ন হয়েছে সেটি হচ্ছে শ্রমের যোগান রেখা SL, যা ডান দিকে উঠবে। আশা করি সবাই বুঝতে পারছো।
এখানে এসএল সমান সমান আমাদের পরবর্তী টপিক হচ্ছে সমবাজারে কিভাবে মজুরি নির্ধারিত হয়। মানে সমবাজারে মজুরি নির্ধারণ। সমবাজারে মজুরি নির্ধারণের জন্য সমবাজারের ভারসাম্যের প্রয়োজন। সমবাজারের ভারসাম্যের শর্ত DL is equal to SL, যেখানে DL সমান সমান শ্রমের চাহিদা is equal to SL সমান সমান শ্রমের যোগান। শ্রমের চাহিদা is equal to শ্রমের যোগান। আমরা চিত্রভিত্তিক দেখি যে সমবাজারের মজুরি কিভাবে নির্ধারিত হয়। শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান, তাহলে লম্ব অক্ষে মজুরি নির্দেশ করে মূল বিন্দু, আর ভূমি অক্ষে হচ্ছে শ্রমের চাহিদা, শ্রমের যোগান। শ্রমের চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, যা DL দিয়ে প্রকাশ করা হয়। শ্রমের যোগান রেখা SL, যেটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, যেটা SL দিয়ে নির্দেশ করা হয়। শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান পরস্পরকে ই বিন্দুতে সেট করে, যেখানে ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। W নট মজুরিতে L নট পরিমাণ শ্রম যোগ করলে ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। যদি শ্রমের চাহিদা বাড়ে, শ্রমের চাহিদা বেড়ে যদি শ্রমের চাহিদা মজুরি বেড়ে W1 হলে চিত্র থেকে আমরা আবার দেখি লম্ব অক্ষে মজুরি এবং ভূমি অক্ষে শ্রমের চাহিদা ও যোগান নির্দেশ করে। শ্রমের চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, যা DL দিয়ে সূচিত করা হয়, এবং শ্রমের যোগান রেখা SL, বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান পরস্পরকে ই বিন্দুতে সেট করে, যেখানে W নট মজুরিতে এবং L নট পরিমাণ শ্রমের সাপেক্ষে ই বিন্দু বা ই বিন্দুতে ভারসাম্য অর্জিত। যদি মজুরি W নট থেকে বৃদ্ধি পেয়ে W1 হয়, W1 হলে সি বিন্দুতে শ্রমের চাহিদা হয় L1 পরিমাণ এবং শ্রমের যোগান হয় D। শ্রমের যোগান D পর্যন্ত হলে শ্রমের যোগান হয় L2 পরিমাণ। এই ক্ষেত্রে দেখা যায় শ্রমের চাহিদা কম, শ্রমের যোগান বেশি, যা শ্রমবাজারে বেকারত্ব নির্দেশ করে। আবার মজুরি হ্রাস পেয়ে W0 থেকে W2 হলে এ বিন্দুতে শ্রমের যোগান L1 নির্দেশ করে এবং শ্রমের চাহিদা B বিন্দুতে L2 হয়। এক্ষেত্রে W2 মজুরিতে শ্রমের যোগান কম, শ্রমের চাহিদা বেশি, ফলে শ্রমবাজারে শ্রমের অতিরিক্ত চাহিদা লক্ষ্য করা যায়। তো
তো চিত্র থেকে আমরা দেখতে পাই যে যেখানে শ্রমের চাহিদা এবং শ্রমের যোগান পরস্পরকে সেট করে এই বিন্দুতেই হলো ভারসাম্য অর্জিত হয়। তো চিত্রে আমাদের ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে যেখানে ডব্লিউ নট মজুরি নির্ধারিত হয়েছে এবং শ্রমের চাহিদা যোগান এর নট পরিমাণ। আশা করি তোমরা শ্রমবাজারে কিভাবে মজুরি নির্ধারিত হয় তা বুঝতে পারছো। এই শ্রমবাজারের মজুরি নির্ধারণ অংশটা আমাদের উদ্দীপকে 3 নম্বরের জন্য আসে সচরাচর। তো একটুখানি তোমরা যদি মনোযোগ দিও তাহলে অতি সহজেই এই বিষয় নিয়ে তোমরা আনসার করতে পারবে। এখানে শ্রমের চাহিদা শ্রমের যোগান এই দুইটা টপিক হচ্ছে উদ্দীপক থেকে জ্ঞান এবং অনুধাবনের কোশ্চেন আকারে আসতে পারে। বেশিরভাগই হচ্ছে শ্রমের চাহিদা শ্রমের যোগান জ্ঞানমূলক প্রশ্নের মাঝে। আর শ্রমবাজারে কিভাবে মজুরি নির্ধারিত হয় তা হচ্ছে প্রয়োগমূলক কোশ্চেনের মাঝে থাকে। এই টপিক থেকে তোমাদের উদ্দীপক হবে এবং এ থেকে তোমাদের আনসার করতে হবে যে কিভাবে মজুরি নির্ধারিত, অথবা যদি এমসিকিউর কোশ্চেন হয় তাহলে এই চিত্রটা দেওয়া থাকবে, চিত্র থেকে তোমাকে এখানে উল্লেখ করে দিবে যে কোন বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। একাধিক অপশন থাকবে, সেই ক্ষেত্রে তোমার সঠিক উত্তর হবে এখানে ই বিন্দু। যদি সি ডি এ বি এরকম থাকে তাহলে সঠিক উত্তরটা হবে হলো ই বিন্দু, ভারসাম্য বিন্দু হচ্ছে ই বিন্দু। যদি বলে যে এই বিন্দুতে মজুরির পরিমাণ কত, তাহলে ভারসাম্য মজুরি হবে ডব্লিউ নট এবং শ্রমের চাহিদা এবং যোগানের পরিমাণ হবে হলো এ নট পরিমাণ। আশা করি সবাই বুঝতে পারছে। বাজার থেকে আরো কিছু প্রশ্ন তোমাদের জন্য, যেমন আর্থিক মজুরি ও প্রকৃত মজুরির মধ্যে পার্থক্য কি, প্রকৃত মজুরি কি কি বিষয়ের উপর নির্ভর করে, শ্রমিক সংঘ কি মজুরি বৃদ্ধি করতে পারে, কোশ্চেন চিহ্ন। নেক্সট হচ্ছে মজুরি এবং আয়ের মধ্যে পার্থক্য। এই কোশ্চেনগুলো দেখলে মোটামুটি এই চ্যাপ্টারটা তোমাদের আয়ত্তে চলে আসবে। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আরেকবার ধন্যবাদ।